এত আকুতি মিনতি করছে সাপতে সাপতে আবার আবার বিল কাছে আসিস কেন, ব্যবসাটাই ওই ব্যাটাও টোটালি শোনাশুনি হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি নাইম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে আসছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? আসমা আক্তার। আসমার বয়স কত আনুমানিক? 24। 24 বছর? 24-25 বছর। তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করি। ছোটবেলা আমি যতটুকু মনে আছে আমি খুব চঞ্চলা ছিলাম, যেরকম দুষ্টামি করতাম অনেক। তো হঠাৎ করেই আমাদের, কিন্তু বুঝতাম না, আমাদের ঘরে অভাব ছিল কিন্তু বুঝতে পারতাম না অতটা। তো দেখা গেছে যে হঠাৎ করে আমার আব্বু একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়াতে তো আমাদের অঞ্চলে এখন মোটামুটি কাজ আছে কিন্তু আগে ছিল না। তখন আমার বাড়িঘরেই একটা আমাদের ভাই হয় আর কি, তো আমার আব্বার চাচা হয়, উনি কাজ করে মাধবদী নামে একটা এলাকা আছে ওইখানে। তো ওইখানে কাজ করে দেখা, তো একদিন আমাদের ঘরে খুবই অভাব টান্না লেগে যায়। তো আমার আব্বু একটু সুস্থ হয়, তখন উনি বলে যে তুই এখানে থাকিস কোন কাজ, ওইটা আমাদের নিজের বাড়ি ছিল আর কি তখন। তো বলে তাহলে তুই আমার সাথে চল, আমি কাজে লাগাই দিব, সপ্তাহে 1000-1200 টাকা পাবি। এটা কাকে বলে? আমার আব্বাকে বলে। আচ্ছা, তখন আপনি একেবারে ছোট, মানে শুনেছেন এই গল্পগুলা? আমার মনে আছে, একটু মনে আছে। আপনার ভাই বোনের মধ্যে আপনার পজিশন কি? আমি 2 নাম্বার। 2 নাম্বার। কয় ভাই আপনারা? আমরা 4 বার। বলেন তারপর। ভাই সবার বড়। তখন আমি দেখি আমার আব্বা ওইখানে যায়। ওইখানে যাওয়ার পরে তো কিছুদিন পরেই চলে আসে, মানে সাথে সাথে আবার আবার বিল পাইলেই তো হঠাৎ করেই আস্তে আস্তে আশাটা কমাই দিছে। আস্তে আস্তে আশাটা কমাই দেয়। তখন মা খালি ভাবে যে কোথায় এসে, তো আব্বা বলে যে তখন তার ফোন ছিল না। তো আব্বা বলে যে এরকম এরকম কাজে যে হ্যানতেন এরকম বলে। তো মামাও বিশেষ করে না, আগের মতো না। আর আব্বা আমাকে অনেকটা পছন্দ করতো মেয়ে হিসেবে, কিন্তু পরের থেকে অতটা বেশি টান নাই। যেমন আগে যেমন আয়া পড়তো খালি খালি হইতো যে তোরে ছাড়া ভালো লাগে না, তো হঠাৎ করেই এরকম করে। তো আমার একদিন আমার আব্বা বলে যে চল তোর ফুপিদের বাসায় নিয়ে যাই। আমার ফুপি তখন পুরান ঢাকা থাকে, ওইখানে কাজ করে, মানে কেমন যেন একটা ব্যবসা করে আর কি। তো এইখানে নাকি কাজ দিবে টান্না দেখা। আপনাকে বলে? আমার মাকে বলে কাজ করবে, আমাদেরকে ওইখানে রাখবে। ওকে। তো আমরা যাওয়ার পরে কয়েকদিন পরই উনি চলে যায়, মানে ওই জায়গাটি চলে যায় আমগরে ওনার বোনের বাসায় দিয়া। আচ্ছা। তো আমার ফুপি 1 সপ্তাহ রাখে, তারপর আমার ফুপি আর রাখতে চায় না। তো আমরা আসবো বা কি ব্যাপার বুঝে না আমার মা, তখন আমি ছোটই মোটামুটি। তো আমার আম্মা বলে যে তাইলে কি করবেন এখন, তাহলে একটা কাজ বিশ্রাই দেন। তখন একটা বাসায় কাজ বিশ্রাই দেয়। তো কাজ বিশ্রাই দেওয়ার পরে তো ওই বাসাটায় আমার ভাই আর আমার মারে নেয়, যেহেতু আমি ছোট আছিলাম আমায় নেবে না। আচ্ছা। তো আমার ভাইরে নেয়, তো আমি কোথায় থাকবো? তো আমি ওই বাসাটা, আমার মা সারাদিন কাজ করে পেটে ভাতে, কোনো টাকা নাই আর কি। তো আমি যাইলে ওই মহিলা খালি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো এক পর্যায়ে আমার মার আগে বলে, আমি বলি মা আমার খিদা লাগছে। তা বলে যে খিদা লাগলে এখন আমার কাছে আসিস কেন, তোর বাপের কাছে যেতে পারিস না। আমি কি করবো, যা মানুষের কাছ থেকে খুঁজা খাগা। তো আমি ট্রাই করছি, কিন্তু আমি কেউ মানে একটা রুটিও দেয় নাই। তারপরে ওখান থেকে বাসায় আসার একটু পরে রাস্তায় একটা মহিলা দেখি। ওই বাসাটা মনে হয় কয়তলা, 2 তলা নাকি 3 তলা ছিল নাকি 4 তলা ছিল, আর মায়ের জন্য ছিল এটা 3 তলায় ছিল। 2 তলায় এরকমেরই ওই লোকগুলো যে ব্যবসা করতো ভাতের, ওই ব্যবসাটিও বেটাও করে। তো ওই বাসায় একটা মহিলা কাজ করে। ওই মহিলাটা আমার দেখি প্রায় সময় সিঁড়িতে বসে থাকি। তো বলে যে তুমি কোন বাসার? আমি কাজ করি না, আমার মা কাজ করে, আমার রাখে না। তো বলে যে তাহলে তুমি কি কাজ করবা? তুমি শুধু ভাত দিয়ে আসবা। তো আমি বলি যে কোথায়? কই যে এখানে। তা আমি খুশি হয়েছি যেহেতু পুরো আমার মা। তো আমি বলি হ্যাঁ। আমি মার কাছে বলি, তখন মারে ডাইকা আনছি। ডাইকা আনার পরে মা বলে ও তো ছোট মানুষ, ও তো কি কোনো কাজ পারবে না। তো ওই লোকগুলো কইতাছে ও শুধু ভাত দিয়ে আসবো, ও যে ছোট, এটা তো দেখতেই আসি। তার কিছুদিন পরে ওই মহিলাটা চলে যায়। ওই মহিলাটা যাওয়াতে আমার মা, আমার ভাই, আমরা সবাই এই জায়গায় থাকি। তো তখন আমরা ওই জায়গায় থাকি পেটে ভাতে। আর কয় মাস আসছিলাম ওইটা মনে নেই, কয় মাস আসছিলাম জানি। তারপরে আমগর পাঠায় দেয় ওই জায়গায়, আবার আমার আব্বা আসা যাতায়াত করে।
তো যাতায়াত করাতে মনে হয় ওখান থেকে আমার মনে হয় আর কি ওখান থেকে আমার হয়তো আমার বোনটা হয় বাসায় আসি ঈদের মধ্যে এমনি তখন আমার আব্বা আনতে যায়নি আমার মা আমাদেরকে নিয়ে চলে এসে বাড়ি এসে শুনি কান্না কান্না খুশি হয় আমার মা শুনে যে আমার আব্বুখানে বিয়ে করছে তারপরে আমার ও বোনটাও এই বোনটা হয়ে যায় এই বোনটা হওয়ার পরে আপনার মেয়ের পেটেই হয়। হ্যাঁ হ্যাঁ তারপরে তার কিছুদিন পরে 1-1.5 বছরের মাথায় আবার আমার ওই বোনটা হয়ে যায় বলতে একদম সব শেষে তখন একদম টোটালি শোনাশুনি হয়ে যায় যে আমার আব্বা অন্য জায়গায় বিয়ে করছে তো শোনাশুনি হয়ে যাওয়ার পরে আমার আব্বা বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আমার আপনার দ্বিতীয় মাকে নিয়ে আসে হ্যাঁ। সৎ মাকে নিয়ে আসে আমার আব্বা 2-3 মাস আমার এই মাকে নিয়ে আনে নাই সৎমারে। তো একটা মহিলা ছিল, উনি খুব ঝগড়াটা ছিল, বয়স্কর। হুম উনার ঘরে কাউকে যেতে দিত না। তো আমার মাকে যখন আমার আব্বা খেদায় দেয় তখন মনে করেন ওই মহিলা এত আকতি মিনতি করছে আমার আব্বার কাছে যে 4টা ছেলে মেয়ে ছোট ছোট, তুই এরম করিস না, ওর শুধু ভাত কাপড় দিয়া রাখিস। তখন আমার আব্বারে রাখবে না, মানে আপনার মাকে রাখবে না। আমার আব্বারে আমার মারে তো খেদায় দিছে, আমার নানি বাড়ি গেছে। আচ্ছা তো আমার নানিদের বাড়িতে আবার আমার ভাই আমার বোন ছোটরারে রাখতো, আমারে আর আমার এই হাসানার বোনটারে রাখতো না। হুম তো আমি আর আমার এই বোনটা আমার দাদি কাছে থাকতাম, আমার চাচা তখন বিয়ে করেন এই ছোটটা। হুম তো থাকতাম, তারপরও দাদি খাইলো এটাটা বলতো, ছোটবেলা খিদা লাগতো বেশি বেশি, কিন্তু আলু টোকায় আনতাম, এটা টোকায় আনতাম, তারপরে এই করতাম। বাড়িতে আমার আব্বা একদিন আসে অনেক দিন পরে। হুম তো আসার পর আমরা মনে করেন আমাদের ঘরে কোনো জিনিসপত্র ছিল না, আমরা মাটিতে ঘুমাইতাম একটা চালা বিছায়া। হুম তো আমার মা বলে বাড়িতে ডাম আসছে। তো ডাম আসাতে আমার মা ভাবতেছে যে একটা ডাম কিন্তু ছোট যে চাল টাল রাখে আর কি, হুম তো একটা ডাম তাহলে রাখি, যেহেতু আব্বা বাসায় গেছে সেই জন্য আর কি এই যে টাকা তাহলে আব্বাই দিব। তো আমার মার কাছে 150 টাকা দিয়ে আবার আব্বা চলে যেতেছে। হুম তো মানে যেদিন আসছে তার পরের দিন আর 5 কেজি চাল কিনা দিয়া। তো আমার মা বলে যে একটা ডাম আসছে তো পোলাপান ছোট চাল টাল নিয়ে যায়, তো এটা ডাম কিনা দাও। আব্বা বলছে যে তোর কাছে টাকা থাকলে তুই কিনে আনে। তখন আমার মা কি করলো যে তাহলে কি কিনবো, হ্যাঁ কিন। তো আমার মা একটা ডাম কিনছে 100 টাকা দিয়া। আচ্ছা তো কেনার পরে আমার আব্বা রাগ হইয়া যায়, চাল ডাল না একটু খুঁজে আনা যা খাওয়া যায়, কিন্তু আমরা লাড়কি কোত্থেকে আনবো, মরিচ কোত্থেকে আনবো এরকম চিন্তা করতেছে। তো আমার আব্বা তো 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, 2 সপ্তাহ উপরে 1 মাস 15 হয়ে গেছে, আসে না। হুম তো মা খালি বলতেছে এতদিন হয়ে গেছে তার আব্বা আসে না, হুম ফোন দিলে পায় না, এইটা ওইটা খবর পাঠায়, খবর নাই, এই সেই কোনো করে না। তারপরে আমরা আমরা চোখের থেকে কাঁচামরিচ আন্না দিতাম, মারে সিদ্ধ করে দিত, টমেটো আন্না দিতাম সেটা সিদ্ধ করে দিত, তার লাড়কি টোকাইতাম, সারাদিন চোখেই থাকতাম। তো এরকম কইরা টমেটো আনতাম, আলু আনতাম, পেঁয়াজ আনতাম, আইনা তারপরে বাড়ে দিতাম। তো ওগুলো দিয়া তারপর ভালো আসিলাম আর কি, মার কাছে আসতে পারতাম সারাদিন শেষে। তো হঠাৎ করে আমার মারে আব্বা সৎমারে নিয়ে আসে। সৎমারে নিয়ে আসার পরে মারে খেদা দেয়। তো নানির বাড়িতে আম ঘরে রাখে না, শুধু আমার ভাই এর আমার মায়েরে রাখে হুম আর আমার ছোট বোনটারে রাখে। তো ওখানে মনে হয় অনেক দিন থাকে, ও 6-7 মাস কি 1 বছর, তা মনে নেই আমার। তো ওখানে থাকার পর তো ওইখানে আমার যাইতে পারতাম, দেখা গেছে যাইলে থাকতে পারতাম না। যেমন আমার খালা আমার মামারা খুব রাগ করতো যে অনেক মানুষ এমনিতেই, এটোটা মারেও অনেক কথা বলতো। তো সেজন্য আমার মা খুব কান্নাকাটি করতো যে এখানে আইসিস না, এটা ওইটা। তো একদিন আমার আব্বা হঠাৎ করে, আমার সৎমা 3 মাস হয়েছে আসে না, তো 3 মাস হয়েছে আসে না, সবাই খুশি হয়েছে বাড়ি ঘরের মানুষও, যে তাইলে মনে হয় কপালটা একটু শান্তি হইব। তো মনে করো ওরা ইচ্ছা করেই মনে হয় আসে না। তো আমার আব্বা আমাদের কাছে বলে যে চল তোর মারে নিয়ে আসি গা। তো আমরাও খুব খুশি হই যে যাক অনেকদিন পরে মারে একটু পামো। তারপরে আমার নানার কাছে যায়, নানা বলে যে তাইলে তোমার ওই বউ কি করবা, ওরারে ডিভোর্স দিয়ে দিমু। তাইলে তুমি ডিভোর্স দিয়ে দিলে তো ডিভোর্সলি পেপার পাঠাও, তারপরে আমার মাইয়ারে দিই। না আগে দেন, তারপর ডিভোর্সলি পেপার পাঠাচ্ছি। ওকে তা আমার মাও ভাবলো যে হয়তোবা ঠিকই, আর এখানে অত কষ্টেই আছি, ওইখানেও তো আমার পোলাপান্ডি নিয়ে একটু থাকতে পারবো। এই চিন্তা করে আমার মা অনেক বলার পরে আমার আব্বা তো আমার মা আসে। তো ওই দিন আমরাই নিয়ে আসি, আমার আব্বা নিয়ে আসে না, তো আমরা নিয়ে আসি, খুব খুশি, সারাদিন খুব খুশি। এই যে আমারে পাইছি, এনে যাই কই ওনে যাই কই, আরেক কই ওরে কই যে মা আইসে তো কইতাছি, তো মাইনসেও তো দেখছে যে এতটা দিন খুব কষ্টে ছিলাম, মাইনসেও খুব খুশি হয়েছে। তো হঠাৎ কইরাই
আমার আব্বা বাজার করছে ওই দিন হালকা পাতলা আমাদের ওইদিকে সপ্তাহ টাকা পাইতো তো আগে। তো বাজার করছে হঠাৎ করে বাজার করার পরে আমার আব্বাই বাজার করছে, আমার মা রান্না করতেছে, আমি আমার ছোট বোনটার কোলে, সন্ধ্যা তখন হয় অন্ধকার হয়ে গেছে, এই ঘর থেকে ওই ঘর অন্য মানুষের ঘরে আর কি যাইতেছি, তখন চিপাই আমার সৎমারে দেখছি উনি আসতেছে। ওইটা দেখা ভাই আমার মানে কলি যেমনভাবে চিপ দিছে যে এখন তো আমার আব্বায় তাইলে আমার মার সাথে আর কথা বলবে না। তো ওইটাই হয়েছে, আমার সৎমা আসার পরে আমার আব্বার কথা বলে না আমার মার সাথে। তো আমাদের নিজস্ব কোনো ঘর ছিল না, ওইটা আমার ছোট চাচার ঘর ছিল আর আমার মেজো কাকার ঘর ছিল। তো হঠাৎ কইরা আমার যখন ওই সৎমা আসে তখন আমার আব্বা ওনার সাথে কথা বলতে, ওনার সাথে খাচ্ছে, ওনার সাথে উঠতেছে বসতেছে। তা আমার রাত হইছে, রাতে খাওয়া দাওয়া শেষে আমার মা তখনও বলতেছে যে আমি তোদেরকে নিয়ে থাকতে চাই, জাস্ট আমি খাইতে পারলে চলে, তোরা নিয়ে কোটা তাইলেই হয়, একটু বড় হলে তোরা কাজ কাম করে খাইতে চলতে পারতি। বয়স কখন জানি না, আনুমানিক তো স্কুলে যেন ওই সময়টা তো স্কুলেও আচ্ছা বলেন। তারপরে দেখা গেছে রাতের বেলা আমার আম্মা বলে যে তুমি তাইলে এই ঘরে থাকো, আমার মেজো চাচা আবার আমার মেজো চাচা শ্বশুর বাড়ি থাকতো ওনার বউদেরকে নিয়ে। তো বাড়িতে ওনার ঘর ছিল আর আমার ছোট চাচা তখন বিয়ে করে নেই, অন্য জায়গায় কাজ করে, বাড়িতে কম আসতো আর কি। তো ওই ঘরে আমরা থাকতাম। তা আমার আব্বার জায়গা ছিল বিক্রি করে দিছে। তারপরে আমার আব্বা বলে তুই এই ঘরেই থাকবি, কোথাও যাইতে পারবি না, আমরা কি করি না করি সেটা তুই দেখবি। তা আমার মা বলে যে আপনারা যেটা করি সেটাই করেন, আমি আমার ছেলেমেয়ে নিয়ে ওই ঘরে থাকি, আমি অটো খাইতে পারলেই চলে। কিন্তু আমার আব্বা ওটা রাজি না, ওটা মানতে রাজি না। মানে সে ডিভোর্স দিয়ে দিবে, বাড়ি থেকে বের করে দিবে কোনটা? না, কোনো কথাই বলে না, কিন্তু আমার আব্বা কি করে না করে সেটা আমার মা দেখবে। আচ্ছা, মানে নতুন বউজি যে আছে নতুন বল তখন আমাদের বাড়িতে, হ্যাঁ। তারপর ওটা দেখবে, কিন্তু আমার মা বলতেছে যে আমাদের সাথে ঘুমাবে, কিন্তু আমার আব্বা বলতেছে যে না তুই এখানেই থাক। তো আমরা ঘুমাইছি আমার দাদির সাথে, আমার মেজু চাচার ঘরে। আর আমার আব্বা আমার মাও বলতেছে আমার দাদুর সাথে আমাদের সাথে আমার মা ঘুমাবে, কিন্তু আমার আব্বা বলতেছে না আমরা এখানে শুব, তুই এখানে শুবি। তো আমার মা ওদিন ছিল, ওদিন তো আসছে মনে হয় 10টা-11টার দিক, ওদিন ছিল। ওদিন থাকার পরে দিন আমার আব্বা আমার মা সৎমা উঠা চলে যায়, তার বাজার আমার ঘরে পাঠাইছে যে তোর বাজার কি করবে এসে জিগাও। তো বলটা হঠাৎ করে সোমবারে, তার মানে 2 দিন পরে আর কি, যেদিন আসছে তার পরের দিন তো হঠাৎ করেই তখন বোধহয় রোজা ছিল। মা আবার বলছিল ভোরবেলা, কয় ভাত খাবি, এখন কি করতে খাবি, খালি ভাত, তোর আব্বা যখন বাজার করে তখন খাইস। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো সকালবেলা মারে দেখছি নামাজ পড়ছে, তারপরে আম্মা করে কইতাছে যে মসজিদে যাইতে। তো হঠাৎ করে আমরা কই মা আজকে না কালকে যাবো। তো আচ্ছা ঠিক আছে। তা আমার ভাই আমার 2 বোন নিয়ে চলে গেছে খেলতে, আর আমায় বলছে তোর আব্বার কাছে যায় কি বাজার সদার করবে, একটু দেখ কি বাজার টাজার করে কিনা। তো আমি আব্বার কাছে গেছি, আয়সা দেখি যে আমার আব্বা আমার মাথার গুন্ডি দিয়া পড়া গেছে কি একটা মাইয়া ভাতের মারনি তর্কে ওনাদের গরুরে খাওয়াইতে, উনি বিছানা করে দিছে। তো মা শুইছে, তো আমি আয়সা দেখি আমার মা শুয়ে আছে, বলি মা তোমার কি হয়েছে, কয় আমার তো মানে একটু শরীরটা ভালো না, এখন তোদের তো মনে হয় খিদা লাগবে, কি যে করি রান্নার। তো আমি বলতেছি যে কেমনে রান্না করি তুমি আমারে বলো আমি রান্না করি। কয় যে তুই পারতি না, তুই হাতটা পুরা ফেলাবি। আমি বলি না আমি হাত পরবো না, আমি তুমি দেখাই দাও, তুমি বইলা দাও তাইলে হবে। তো দেখাইতে যাওয়ার পরে তো আমাগো বাড়িঘরের একটা ফুপি, তো যার মাধ্যমে আমার আব্বাই কাজে গেছে আর কি, হ্যাঁ ভাগ্নি। তা আমি বলতাছি মা আমাদের ফুপি হয় ওই লোকটা। তো আমি বলি যে আপনি না আমাদের চুলাটা একটু এইদিকে দিবেন, আমি রান্না করব। তো হ্যাঁ আলগা এদিকে দেয়, মানে মাটির চুলা আর কি, আলগা তো দেয়। তো আমি মা আমারে বইলা দিতেছে যে এমনে। তো হঠাৎ করে ভাত বলক এসে পড়ছি। তো আমার মা বলতেছে টয়লেটে যাইব। তো আমাদের টয়লেটটা ছিল আমাদের এই ঘরটা, আর ওই পাশে আমার আব্বার চাচার ঘর আছিল, ওই ঘরের পিছন দিয়া। তো আমার দাদিরে বলছি যে দাদি এমন মা নাকি টয়লেটে যাইব। তখন ওই যে মেয়েটারও কইছি যে এইদিকে চুলাটা দিতে, ওই চুলাটাই দেয়, ওই চুলাটা ওই মেয়েটারও কইছি যে ধুইরা নেওয়ার কথা। তো নিয়ে যায়, তো কোয়ে যাওয়ার পর আমার মা বলতেছে টয়লেটে যাবে না। তো বদনাটা হয়েছে আরেকজনের। তো আমি আমার মা আর আমার মাকে উনার এই আমার দাদি ধইরা নিতেছে, আমায় বলতেছে যে দাদি বদনাটা রাই খায়।
তো আমি রাখতে গেছি, তো আমার মা যে আমাদের ঘরের ইটা ছিল আবার একটু উঁচা, তো আমার মা ভালো করে ধরতে পারে নাই, পইড়া গেছে। পইড়ে গিয়ে 2 হাত ভাতে পড়ে গেছে, গরম ভাতে। তো আমি পানি দিতে গেছি, আমার দাদি না করছে পানি দিস না, তো আমার হাত একদম হয়ে গেছে, ছুইলা গেছে। ছুইলা যাওয়াতে আমার আব্বার কাছে দৌড়ে গেছি যে আব্বা আমার হাত পড়া গেছে, এরকম এরকম, তো ওষুধ তো লাগবে। তা আব্বা বলে আমি কোনো ওষুধ নিতে পারবো না, তোর মা ঢং করতেছে, তোর মা ভ্যাং ধরছে, এরকম এরকম, তোর মা এরকমই করে, সে এখন আমার বউ হয়েছে না, এটা ওটা। আমি মনে হয় 10-15 মিনিটের মতন আমি ওখানে দাঁড়াচ্ছিলাম যে আব্বা ডাক্তার ডাক্তার। এক পর্যায়ে বলে যে যাবি নাকি, জন্মের দয়া দেব। তা আমি দৌড়াইয়া আমার মেজো চাচার শ্বশুর বাড়ি থাকে না, ওনার উদ্দেশ্যে গেছি। আচ্ছা আচ্ছা। ওনার উদ্দেশ্যে দৌড় দিতে দিতে দেখি যে উনিও বাড়িতে আসতেছে, তখন সকাল আর কি। তো দেখি যে উনিও আসতেছে, বাজারে পাইছি। তা আমি কান্না করতেছি, কই কি হয়েছে? আমাকে কাকা আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। কই কেন? আমি কই আমার মায়ের তো হাত পড়ছে এরকম এরকম। তোর আব্বা? আমি আব্বারে কইছি, কিন্তু আব্বা কোনো ডাক্তার নেই না। তো তখন আমার চাচা একটা ফার্মেসি থেকে ফার্মেসির ডাক্তার নিছে, উনি কি জানি দিয়াইছে। তো সারাদিন মোটামুটি ছিল, কিন্তু আমার আব্বার সারাটা দিন ঝগড়া টগড়া, দুপুরের টাইমে আইসা ভাত পায় না, বকা টকা অনেক, এটা ওটা ভাইরে মারতেছে, আমায় মারতেছে। তো সন্ধ্যাবেলায় আমার মার কোনো ডাক্তারের কাছে নেয় নাই। তখন আমার ভাই মোটামুটি অনেকটাই বুঝে, তো আমার ভাই বলতেছে যে তুই ওগুলো একটু দেখিস, আমি নানিদের বাড়ি যাই। তখন আমার আব্বা বলতেছে যে তুই যদি এই কোণা থেকে ওই কোণা যাস, তাহলে তোর পাও কাটটা রেখা দিব। তো আমার ভাইয়ের ডরে যাইতেছে না। তো আমার দাদি বলতেছে যে ঘরে একটা লোগা মানুষ কি নাকি হয়েছে, কোয়া যায় না, মাছ টাছ আনিস না। তো আমার সৎমা বলতেছে মাছ ছাড়া নাকি ভাত খাইতে পারবেন। তো আমার আব্বা মাছ আনছে। তার কিছুক্ষণ পরেই এরকম করতেছে, দেখা দেখে আমি ঘরে ঢুকছি। ঘরে ঢুকে দেখি যে আমার মা কেমন জানি করতেছে। তখন আমি দৌড় দিছি বাইরে। আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে, বাট না। আমাদের শ্রোতারা তো আসলে না বললে বুঝবে না কি ঘটনা ঘটেছে। বলেন। তা আমার একটা চাচা, আমার আব্বার চাচাতো ভাই, যে মেয়ের কথা কইছি, হ্যাঁ মা, দৌড় দিছি ঘরে ঢুকে, আমার মা নাকি মারা গেছে। মানে কি আপনি দেখতে পারেননি? শুধু আমি একটু ঢুকছি, তখন দেখলাম কেমন জানি করতেছে, এরপরে থেকেই শুরু হয়ে গেল। কোথায় পড়েছিল হাতে? হাতে বেড়েছিল এতটুকু হাত? পানি, হয়তো অন্য কোনো একটা ঘটনা ঘটেছে, হার্ট অ্যাটাক করছে বা হয়েছে। আগে কোনো রোগ ছিল না, আপনার চোখের সামনে মারা গেছে? মাথা গুরুন্নি দিয়া পড়ে গেছিল প্রথম সকালে। আচ্ছা, তারপরে মাথা গুরুনি পড়ার পর কইতেছে, শুয়ে শুয়ে কইতেছে যে আমার ভাল লাগতেছে না, তোরা তো খাবি, কি খাবি? তো সেই জন্য আমি বলছি যে তুমি বলো, আমি রান্না করি। কইতেছে তুই রান্না করতে পারবি না, তুমি দেখায় দিবা, মানে শুয়ে শুয়ে দেখায় দিতেছে। তো এটা ঘর, এটা দরজা, এখানে আমি লাড়কে চুলা দিয়ে বসাইছি। ওই মেয়ের কইছি চুলাটা ঘরের বরাবর দিছে। তো যখন উনি টয়লেটে যাবে কইছে তো টনা শুনেছি। তো মৃত্যুর সময়টাতে মানে আপনি ছিলেন না, পাশে থাকতে পারেন নাই? সারাদিনই আসলাম, শুনলেন ওই সময়টায় তো আমরা ছিলাম, কিন্তু কথা হয়েছে কি, আমার আব্বা তো বাড়ি আইছে না, বাড়ি এসে অনেক অনেক ধরনের ঘটনা মৃত্যুর সময়টা ঘটছে। কে ছিল ওনার পাশে? একদম মৃত্যুর খালি ঘর ছিল, আমরা বাইরে ছিলাম। ডাকতে দিতে পারে নাই কাউকে? না, শোয়া ছিল। উনি খালি কইতো আমার কলিজায় ব্যাখ্যা করে, কলিজায় ব্যাখ্যা করে। নিঃসন্দেহে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে। তো তারপরে কি হলো? আপনারা যখন জানলেন যে মারা গেছে, এরপরে কি হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন তো। তারপরে যখন শুনছি মারা গেছে, তখন তো আমি অতটা কান্না করি নাই, তখন বুঝতাম পারতাম না। আমার ভাই কান্না করছে। তাই সারাদিন আমার কাছে মনে হয়েছে কি যে আমার মা হয়তো বা একটু পরে উঠা পড়বে, মারা যায় নাই। তো আমরা ঘুমাইছি আমার আব্বার মামার বাসায়। তো ওনাদের পাশাপাশি আসছিল, তো ওই জায়গায় ঘুমাইছি দাদির সাথে। তা আমি খালি কইতেছি তো কান্না করতেছেন কেন, আমার মা তো একটু পরে উঠবো। তো সকালবেলা হয়েছে, উঠে নাই, তখন মনে হলো সত্যি মারা গেছে। তখন বয়স কত তখন আপনার? বয়স হিসাব জানে না, 7-8 বছর হইতে পারে। মানে আমার বোন দুইটা ছোট, হ্যাঁ। ছোট, ওরা তো বুঝেই না কিছু। বাবা আসলো না ঘরের মধ্যে? পরে আসছে। তারপর? ভাইটা কই ছিল? হ্যাঁ। ভাইটা ওইখানেই ছিল। ভাই কিছু বলতো না বাপকে? না, ভাই আমার থেকে 3.5 বছরের বড়। ওকে, 10-12 বছর বয়স, কিছু বলতে পারে নাই, কারণ আব্বা কিছু ছিল মারতো আর কি, তাই? তারপরে মাটি দিয়ে দিছে। মাটি দেওয়ার পরে আমরা বাসায় ছিলাম ওই দিন। তারপরের দিন আমার নানিদের বাড়ি নিয়ে যায়।
তারপরে ওখান থেকে আবার আমাদেরকে এখানে দিয়ে যায়, আমার নানি রাখে না। তো থাকি এই সৎ মায়ের ঘরে। হ্যাঁ তাই থাকি। থাকার পরে আমার বোন যদি বলে যে পায়খানা করবে, প্রসাব করবে, আমার সৎমাটা আসলে বলা যাবে না, আমার বোনকে শুধু যদি চিমটাইতো। আপনি বলেন গল্পগুলো যদি না বলেন, আপনি যদি এরকম গ্যাপ নেন, আমাদের শ্রোতারা বুঝবে না, বিরক্ত হবে। আপনি পুরো ঘটনাটা একটু বলেন। আমি জানি আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনি একটু বলেন। যেহেতু রেডিও এটা দেখতে পাচ্ছেন না, ওনারা হয়তো বা কনফিউজ হয়ে যাবেন যে এত গ্যাপ কেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে ওনার বলার ধরনের গ্যাপের পেছনে অন্যতম কারণ হচ্ছে এটা। আপনার গ্যাপগুলো একটু ধৈর্য ধরবেন, কারণ ওনাকে যথেষ্ট কষ্ট করে গল্পগুলো বলতে হচ্ছে। তারপরে কি হইতো, সেইখানে দেখা গেছে আমার বোনকে পাহে রাস্তা চিমটাইতো। তো আমার বোন যাইতে চাইতো না, গোসল করালে সাবান দিত, যাইতে চাইতো না, খালি কান্না করতো। তো আমি তখন জানি না আল্লাহ কোথায় বুঝে দিছে, আমি তার আগ পর্যন্ত কিন্তু আমার বোনদেরকে আমি কোলে নিতে চাইতাম না। তো তখন থেকে আমি নিজে ওদেরকে কোলে রাখা শুরু করলাম, এই দুইজনকে। তো খাবার দাবার দিত ঠিক মতো, আব্বার সাথে বসতে খাইতাম। আব্বা যখন আসতো আব্বা তখন খাইতাম, তার আগে খিদা লাগলো না। তারপর একদিন আমার ভাইকে মারে আমার আব্বা। মারার পর আমার ভাইজন বেঁচে চলে যায় নানিদের বাড়ি। আচ্ছা, আমার ভাইকে জায়গা দেয়, কিন্তু আমাদেরকে জায়গা দেয় না। আপনাদেরকে দেয় না, বোনদেরকে দেয় না কেন? বিয়ের সাথে দেওয়া লাগবে, টাকা কোত্থেকে আনবে, খাওয়ান লাগবে, তারপর বিয়ে দিতে হবে, এই জন্য কাজকাম করতে পারবো না। এডোটা আমার ভাই তখন গিয়ে ওখানে কাজে লেগে গেছে। কাজে লাগছে, আমার ভাইকে ভালো করে রাখি আর আমাদেরকে রাখে না। তো আমরা আমার আব্বার কাছে থাকি, থাকতে থাকতে কিন্তু এদিক দিয়ে মারে, ঝগড়া মারতেছে। একটু দেরি হলে একটু দোকানে পাঠাইছে, একটা কিছু আনলে মারতেছে। তারপরে শুধু এটা করতেছে, ওই যে দুইটার সাথে দুইটারে মারতো না, আমার আব্বা আমায় মারতো। দোকানে পাঠিয়েছে, 2 মিনিট লেট হইতো তাহলে মারতো। আর ওই সময়টা কেন জানি খেলার নেশা ছিল প্রচণ্ড। যদি দেখতাম কেউ খেলতেছে, ওইখানে দাঁড়ায় থাকতাম, তা বাড়ি আসলে মার খেতাম। তারপর একদিন এক পর্যায়ে দেখা গেছে আমার চাচেরা যাওয়া জায়গাটা বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পরে আমার চাচা তখন বিদেশে যাওয়ার জন্য বিক্রি করে দেয়। তো আমার চাচা বিদেশে চলে যায়। তো আমরাও আমাদের বাড়ির পাশেই একটা জায়গা, ওখানে ভাড়া দেওয়া লাগে নাই, ওখানে মাব্বা কাজ করতো আর ওখানে থাকতাম। তো ওখানে থাকি, তো মাইশের ঘরে 2 বোনকে নিয়ে বসে থাকি। সময় তো কিছুদিন পরে শুনি যে রান্না করতে হবে এটা ওটা, তো রান্না বান্না করার পরে যার বাসায় মানে আমার আব্বা থাকে, ওনার 12টা নাকি 14টা কল ছিল হাতে, কাপড় তৈরি করতো আর কি ওগুলো। তো ওগুলো আবার হানা বোনাওয়া লাগে, হানা ভয় কয়। তো আমার আব্বা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, এটা না ওইটা না। তো আমি বলি যে আমি এদেরকে এখন নিয়ে কোথায় যাবো, যাওয়ার তো কোনো সিস্টেম নাই। তা আমি কি করি, বলি যে আব্বা আমার না স্কুলে যেতে মন চায়, তা আমি কি করবো এখন, আমার বান্ধবীরা স্কুলে যায়, আমার নাই, তুমি একটু স্কুলে ভর্তি করে দাও, আমি রান্না করব, আবার আমি ওদেরকে খাওয়া দাওয়া গায়ে গোসল করা রাখবো, দিয়ে যাবো, তুমি শুধু একটুখানি রাখবা। মানে আব্বা ওইখানেই কাজ করতো আর কি, আর আমি আইসা আবার করবো। তো ওই যে হানাবো কয়, ওগুলো আবার আমি নিতাম, কিন্তু ওগুলো অত টাকা আসতো না, 30 টাকা 40 টাকা দিত একটা নিলে। তাও দিন দেখা গেছে 2-3টা নেওয়া যেত, আর বেশি নেওয়া যেত না। তো ওই টাকায় নাকি আমার আব্বার হয় না। তো একদিন দেখা গেছে আমার আব্বা এমন অবস্থা করছে, 1 মাসও হয় নাই, স্কুলে গেছি, কয় এই সবাই রাইকা আনছে, কয় এই কি স্কুলে যায়, এখন স্কুলে যায় নাকি, নাম লিখতে পারে না, কিছু না, এটা ওটা। তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। তো ওই দিক দিয়ে আমার বোন 2টা একটু বড় হইতেছে, আর আমার আব্বা তারপরে বাড়ির পাশেই কাজ করতাম, একটা বাসায়, ওখানে কাজ করি। ওখানে আমার 1000 টাকা করে মাসে দিত। তো ওই টাকাটাও আমার আব্বাই নিয়ে আসতো। তারপর আমার আব্বা 2 দিন পর পরই ঝগড়া করতে বাড়ি আইসা, একদিনই করতে পারতাম না, একবেলা খাইতে পারতাম না, বসতে পারতাম না। তো আমরা বোন কেমন করেন রাত্রবেলা সারাদিন এটো কইরা, আর বোন 2টা খালি কান্না করে, আপু তুই যাইস না, আপু তুই যাইস না। তো আমি না গেলেও হয় না, আর গেলে ওই জায়গায় বয়ে থাকলেও হয় না। তো এক পর্যায়ে আমার আব্বা চলে যাওয়ার পরে তো আমার ভাই আবার বিয়ে করে। আমার ভাই একেবারে কম বয়সে বিয়ে করে। তো আমার ভাই নানিদের বাড়িতেই। তো তা আমার ভাই যখন বলেছে, আমার আব্বা যখন যায় তখন আমার বোনদেরকে আমি রাখা শুরু করি। আচ্ছা, আমি রাখা শুরু করি। তো আমি আস্তে আস্তে রাখি, আস্তে আস্তে ওরা বড় হইতেছে। আমি মানুষের বাসায় কাজ করতেছি, এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, ওদেরকে তারপর নিজে রাখাইয়া খাওয়াইতেছি।
এইভাবে কাপড়ের একটা জিনিস চাইলে অনেক চেষ্টা করতাম দেওয়ার লাগা, হয়তো বা এখন চাইলে এখন দিতে পারতাম না, হয়তো বা অনেক দিন পরে দিতে পারতাম, তারপর চেষ্টা করতাম, আবার বেশি দামি হলে দিতেও পারতাম না। তো তেমনাতে দেখা গেছে আমার ভাই বিয়ে করে ফেলে, আমার ভাইও খোঁজ খবর নেয়, আমার ভাই খোঁজ খবর নেয় না। তারপরে আমার আস্তে আস্তে যখন ওদেরকে একটু পড়াশোনা করাই, তো দেখা গেছে স্কুলে ভর্তি করে দিই। স্কুলে ভর্তি করে দেওয়ার পরে আমার বোনটা পড়ে, আমি কাজ করি, খায়, এরকমই থাকি, ভাড়ায় থাকি, যেন থাকলে মনে করেন মানুষের বাসায় থাকি। তো মানুষের বাসায় দেখা গেছে ওরকম বাসায় ওদেরকে নিয়ে রাখতে পারি না। তো যতই বড় হইতেছে ততই টেনশন বাড়তেছে যে এখন তো বড় হয়ে যেতেছে, এখন কি হবে। তো সেমত্রে আমার এই সাইডে কেন জানি ব্যথা করে, ডান সাইডে খালি টিকটিক করে, মানে ডান পাশে? এদিকে। ওকে, পাজরের ডান পাশের দিকে? হ্যাঁ, তো ব্যথা করে। তবে আমার এমনি তো টানাটুনি, মানে দেখা গেছে আমি আজকে টাকা নিচ্ছি, আজকেই সব শেষ, আবার সামনের সপ্তাহে কী করবো এটা চিন্তাই শেষ। দেখা গেছে একটা টাকা চাইলে একটা টাকা দিতে পারি না। স্কুলে ওদেরকে পড়াইছি অনেক কষ্ট করে, এই জনের থেকে কইয়া ওই জনের থেকে কইয়া এমনি তারপরেও ইচ্ছা আছে যে অনেক পড়ানোর, কিন্তু জানি আর মনে হয় না আর হবে। তো সেই কোয়েশ্চেন দেখা হয়ে গেছে কি আমার ডান সাইডে ব্যথা করে। তো ব্যথা করে কেন ব্যথা করে, তো আমি টাকা পয়সা জোগাইয়া ধার কর্জ কইরা মানুষের কাছ থেকে খুইজা মাইগা লইয়া তারপরে করছি, সরকারি ডাক্তারের কাছে গেছি। আচ্ছা। সরকারি ডাক্তারের কাছে যাওয়ার পরে ঢাকা মেডিকেল আইছি। তো অত বুঝি না তখন ঢাকা মেডিকেলের এত তো উনি দেখছে, উনি দেওয়া পরীক্ষা দিছে। তো আমার একটা পরীক্ষা দিছে, ওই পরীক্ষা করার পরই আমার ধরা পড়ছে যে একটুখানি বেশি ধরা পড়ে। কি জিনিসটা? ওভারিতে চেস্ট নাকি, আমি কোনোদিন নাম শুনিনি। তো আমি ওটা অতটা বুঝতে পারি নাই, কয়েছে ওষুধ খাইলে সারা যাইব। তো ওষুধ দিছে অনেক টাকার। আচ্ছা, তো এটা ওই সময়টা টাকা ছিল। কত সালের ঘটনা এটা? এটা আমার 20 সালের ঘটনা। 2020 সাল? হ্যাঁ। এই তো কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ। তো আমি দেখা গেছে তারপরে আমি ওষুধ খাই না 2-3 মাস চলে যায়। তো দেখি যে আমার শরীর আস্তে আস্তে খারাপের দিকে যেতেছে। আচ্ছা। তখন আমি আবার একটু করলাম, আবার গেছি। তখন আবারও পরীক্ষা দিছে, তখন আবারও এমনি যোগাই টোগাই পরীক্ষা করছি, করার পরে দেখি যে অনেক বড় হয়ে গেছে। তখন আমি যারা আমার সাথে থাকে তাদের সাথে কইছি, আর মানুষের কাছে কইছি যে এরকম অপারেশনটাকে করা লাগবে, নয়তো আমায় নিষেধ দিয়েছে যে এই ভারী পানি আলগাইতে পারবেন না, এই বালতি আলগাইতে পারবেন না, বেশি খাওয়ান আলগাইতে পারবেন না, বেশি জোরে হাঁটতে পারবেন না, সিঁড়ি দিয়ে করতে পারবেন না। আমার তো এগুলো মানলে আমার হবে না, পেটে ভাঁজ উঠবে না, আমি কাজ করে খাই। তো সে মধ্যে আমি তারপরে কি করলাম, আমি এরম করার পরে তাহলে কেমনি কি, তো আমি ডাক্তারের হাতে পায়ে ধইরা আমি ডাক্তারে কয় 1 লাখ টাকা ছাড়া নাকি হবে না এটা ওইটা। তা আমি বলি দেখেন এরকম, তা এখন আমার অপারেশন টাকা, তাহলে তোমার গার্জেন কেমন? আমার তো কোনো গার্জেন তো নাই। তো আমি তারপর আমার আব্বার সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পর আমার আব্বার কাছে বলি, তোমার আব্বা বলে যে তোর সাথে যাইবো আমার যদি আমার তো কেউ নাই যে যাবে, তো তুমি আমি তো এরকম খুঁজা মাইগানো হয় লইলাম, তো তুমি 20-30 হাজার টাকার ব্যাপার, তো তুমি যদি ওটা যদি একটুখানি ম্যানেজ করে দিতা। তো আমার আব্বা বলে না, দিবে না, কাজে তোর অপারেশন তুই মরে গেল আমার কোনো কিছু আইতো যাইতো না। তারপরে আমি ওই ডাক্তারের কাছে বলি যে এরকম, তো ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে, তো তুমি আসো। তারপর আমি খুঁজা মাইগা মানুষের কাছ থেকে এমনি টাকা মেল করছি, কিন্তু মানুষে টাকা দিছে যে যত পারছে, কিন্তু কেউ যায় না হসপিটালে। কেউ নাকি আমি বলি একটু সাইনটা দিবেন, কয় না, কেউ দিত না। মানে বংশম অপারেশনের জন্য কেউ দিবে? ওনার বাপ কাছে নাকি টাকা নাই, ওনার বাড়ি নাই, উনি কি করবেন? আমি দোয়া করি আল্লাহ ওনার অভাব দূর করে দিক। যার কেউ নাই তার আল্লাহ আছে, টেনশনের কোনো কারণ নাই। প্রথম কথা হচ্ছে এটা। আর আপনার ভবিষ্যৎ তো আপনার 2টা বোন, আমি বুঝতে পারি আপনি তাদেরকে অনেক ভালোবাসেন এবং এই কষ্টটা নিজের চোখে দেখছেন বলে যেভাবেই হোক না কেন তাদেরকে আপনি মানুষ করে এস্টাবলিশ করে নিজের পায়ে দাঁড় করায় যাবেন, এটা আপনার চিন্তাভাবনা। আমিও দোয়া করি, আমি বিশ্বাস করি, আমি খুব বিলিভার। আমি একজন মানুষ, খুব ভালো যে প্র্যাকটিস করতে পারি তা না, বাট আমি বিশ্বাস করি জীবন যতটা জটিল আল্লাহর সাহায্য ততটা বেশি।
সুতরাং আপনারা এই অনুষ্ঠান শুনে লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে আমি জানি, এবং নিশ্চয়ই আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। যদি পজিটিভলি কোনো কিছু হয়, বিয়ে শাদীর ব্যাপারে বলেন, বা কেউ যদি রাজি হয় আপনার এই গল্পটা শুনে আপনাকে বিয়ে করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার 2টা বোন, আমি ওদের শান্তি চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ গল্প, এবং এই গল্পের বাকি পার্টটুকু বাকি থাকলো এই কারণে যে এই ভদ্রমহিলা সারাটা জীবন জুড়েই হয়তো কষ্ট করে যাবেন ওই 2টো বোনের জন্যে। এই 2টো বোন যেন এই বড় বোনটাকে মায়ের মতো সম্মান করে, সেটাই আমরা প্রত্যাশা করব। আল্লাহর জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। এইরকম একটা পজিটিভ চিন্তা করি আমরা আমাদের এই অনুষ্ঠানটা শেষ করি। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে আমার যে আমি মনে করে জি বলেন। আমি আসলে আমার জীবন নিয়ে ভাবি না। আমি আমার মারে একটু দেখছি তো, একটু ডাকছি। আমার বন্ধুটা আমার জিজ্ঞেস করে যে আপু মা কেমন ছিল, একটা ছবিও নাই আমার মায়ের, আমি দেখাইতে পারি না, আমি বলতেও পারি না যে এরকম ছিল ওরকম ছিল। আমার ছোট বোনটা আমার মায়ের থেকে বেশি দিনের বুকের দুধও খাইতে পারে নাই। আমার কাছে যখন বলে আমার খুব খারাপ লাগে, যে আমি মনে করি যে আমি কষ্ট করলো, আমি তো মা দেখছি, মা ডাকছি, মার আদর পাইছি, আমার 2টো বোন পায় নাই। আমি ফালাই দিলে আমার বোন কই থাকবে এই চিন্তা করে আমি সারা জীবন কাটাই দিতে পারবো, কিন্তু আমার 2টা বোনের অশান্তি আমার আর ভাল লাগে না। আপনার এই বোনদের প্রতি আপনার যে ভালোবাসাটা থাকুক, আমি অন্তর থেকে দোয়া করি। আপনার নামটা যেন কি বলতেছিলেন? আসমা। আমার সত্যি আমি যদি অন্তর থেকে চাইতাম যে আপনার এই গল্পটা পুরোটা ভিডিও আকারে ফেসবুক, ইউটিউবে আসুক, কিন্তু আমাদের সামাজিকতা যে জায়গাটা দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা থেকে আমি সাহসটা পেলাম না একটা কারণে। আমি চাইলেই আপনার কন্ট্যাক্ট, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতে পারি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমি সেটা করব না। কেন করব না জানেন? কারণটা হচ্ছে এখানে যতটা ভালো মানুষ আছে ততটাই খারাপ মানুষ আছে। আপনারা 3টা মেয়ে আপনাদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো কেউ একজন যোগাযোগ করে আপনাদের ভালোর জায়গায় ক্ষতি করে ফেলো, সেটা আমার সারাটা জীবন কষ্টের বিষয় হবে। জি, যেহেতু আপনার অভিভাবক বলতে আসলে কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আপনার আসলে আপনার মাথার উপরে হাত রাখার মতো কেউ নাই। সুতরাং আপনার মতন যতক্ষণ কথা বলেছি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমি কথা বলে শুধু এতটুকুই বুঝতে পেরেছি আপনি অত্যন্ত নরম স্বভাবের একটা মানুষ, একেবারে দিন এনে দিন খাওয়া একটা মানুষ। অদ্ভুত রকমের একটা গল্প এই গল্পটা, এবং ওর যদি কোনো ধরনের আপনাদের মধ্য থেকে কেউ যোগাযোগ করে, ওর যদি কোনো ক্ষতি করে বা ওর বোনদের যদি কোনো ক্ষতি করে, সেটা নিঃসন্দেহে সারাটা জীবন জুড়েই আমি কষ্ট পাব। আমি সেই জায়গাটা থেকে আমি আপনার সঙ্গে পাবলিকলি যোগাযোগ করার সমস্ত রাস্তা এখানে গোপন রাখতেছি, আমি এটা চাই না। তবে আপনার এই গল্পটা আমি কেন প্রচার করলাম সেই জায়গাটায় যদি আপনি আমাকে প্রশ্নটা করেন, তাহলে আমি গল্পটা প্রচার করেছি শুধু একটা কারণে। সেটা হলো এই গল্পটা শুনে অনেক মানুষ যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, তারা তাদের নিজের কষ্টটা ভুলে যাবে, যে তাদের থেকে অনেক বেশি কষ্টে থাকে মানুষ। আর আরেকটা বিষয়, সেটা হলো যে বোন কতটা রহমত হতে পারে, বোন কতটা করতে পারে তার নিজের 2 বোনের জন্যে। আপনার বড় ভাইয়ের কি সামর্থ্য নাই আপনাদের পাশে দাঁড়ানোর? না, আমার ভাইও ভাড়া থাকতে, আমার ভাবি ভালো না। না, কিন্তু না থাকুক, কিন্তু অভিভাবক হিসেবে তো পাশে থাকতে পারে। একটা প্রবলেম হলো তো পাশে থাকতে পারে, কিছু না কিছু হলো তো পাশে থাকতে পারে। ভাই মরলে মাটির তলে যাব, আমার ভাইয়ের কোনো টান নেই আমাদের প্রতি। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ গল্প শুনছিলাম। তো প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এমএ নাঈম। দেখা হবে অন্য কোনো আমার গল্পে। খোদা হাফেজ।